আপনি তো মনে হয় খবর টবর রাখতেছেন যে অসহযোগ কি হচ্ছে না হচ্ছে দেশে, এগুলো তো দেখতেছেন নিশ্চয়ই ইউটিউবে, নিউজে। সেটা কিছুটা তো দেখি, কিন্তু যেটা হচ্ছে যে দেশের এই সমস্ত খবরগুলো দেখলে ইদানিং আমার খুব অসুস্থ বোধ করি আমি। মনে হয় দম বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা, শ্বাসরুদ্ধকর একটা। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে দেশে। যার ফলে অনেক সময় ইচ্ছা করেও একটু এর থেকে বাইরে থাকার চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার জন্য। হ্যাঁ, আফটার তো অল দিন শেষে তারপরও নিজের স্বাস্থ্যটাই তো, নিজের ভালোটাই সবার উপরে। দর্শক, আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন প্রবাসী বাংলাদেশী। উনি বাংলাদেশে একজন স্থপতি ছিলেন। তিনি বুয়েটে স্থাপত্যের উপর পড়াশোনা করেছেন, বাংলাদেশে স্থপতি হিসেবে কাজ করেছেন। ওনার নিজস্ব আর্কিটেকচার ফার্ম ছিল। উনি বাংলাদেশে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন আর কি ওই ইন্ডাস্ট্রিতে। তো এখন উনি প্রবাসী, বাংলাদেশে আছেন, বাট যেহেতু বাংলাদেশে এখনও ওনার মানে ওনার চেনা পরিচিত মানুষজন তো আছেই, প্লাস পুরো বাংলাদেশটাই তো আছে। তো আমরা যারা প্রবাসী আছি তারা তো সবসময় দেশের ব্যাপারে অনেক খোঁজ খবর রাখি। যেমন আমার কথা যদি আমি বলি, আমি অস্ট্রেলিয়ান পত্রিকা যতটা না পড়ি, অস্ট্রেলিয়ান নিউজ যতটা না আমি দেখি, আমি বাংলাদেশি পত্রিকা অনলাইনে এবং বাংলাদেশি নিউজ অনলাইনে তার চাইতে আমি অনেক বেশি দেখি এবং বেশি খোঁজ খবর রাখি। এটা হয়ে যায়। তো এখন বাংলাদেশে যে একটা সিচুয়েশন চলছে, যে একটা পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিটা নিয়ে আমরা প্রবাসী বাংলাদেশিরা কি ভাবছি, দূর থেকে আমরা জিনিসটা নিয়ে কি চিন্তা করছি, প্লাস যারা এর মধ্যে যতটা পারা যায় সাপোর্ট করার বা অংশগ্রহণ করার চেষ্টা করছেন, তারাই বা সেটা কীভাবে করছেন, সেটা নিয়ে আমি একটু দেখছিলাম কি হচ্ছে এখানে। তো আজকে যেমন লিটন ভাই, ওনার বাসায় আমি এসেছি ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। তো লিটন ভাই নিজের পরিচয় নিজে দিবেন, তারপর উনি ওনার চিন্তাভাবনাগুলো আপনাদের শেয়ার করবেন। জি লিটন ভাই, আপনার নিজের সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, নিজের সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে আপনারা এই আমাকে দেখতে পাচ্ছেন, এই আমি, এটাই আমার পরিচয়। তো আমি একজন বাংলাদেশি, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় প্রবাসে আছি। কিন্তু ওই মশির ভাই যেটা বললেন যে অন্তরটা দেশেই রয়ে গেছে। ইনফ্যাক্ট বাংলাদেশ আমাকে অনেক কিছু দিছে, অনেক কিছু আমি পেয়েছি আমার দেশ থেকে। যেমন আমার পড়াশোনা এবং আমার পেশা জীবনের একটা বড় অংশ বাংলাদেশে কাটিয়ে আসছি। তো এটা দুর্ভাগ্যই বলতে হবে যে আমরা দেশ থেকে এখন বিদেশে অবস্থান করছি, বিদেশে আমরা আছি, কিন্তু আমাদের অন্তরটা দেশেই পড়ে আছে। তো আমার পরিচয় বলতে মশির ভাই অলরেডি পরিচয় দিয়ে দিয়েছেন যে মানে আমি স্থপতি। এখানে যদিও স্থপতি হিসেবে কাজ করছি না, এখানে আমরা একটা ছোটোখাটো সরকারি চাকরি করি। আচ্ছা, ওনার আরেকটা পরিচয় যেটা, সেটা হচ্ছেন ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তো সেই হিসেবে উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং ওনার যে ফ্যামিলি, ওনার বাবা মা ভাই বোন সবাই মিলে মুক্তিযোদ্ধার পরিবার, এবং ওনার নিজেরও সন্তান আছেন, তারাও সেই মুক্তিযুদ্ধ পরিবারের একটা অংশ। তো এখন বাংলাদেশে যে গোলমালটা এখন হচ্ছে, মানে যে একটা অস্থিরতা বা একটা সিচুয়েশন বাংলাদেশে ক্রিয়েট হয়েছে, যেটা সূত্রে ছিল বা মূলে ছিল যেটা, যে একটা কোটা, আপনার মুক্তিযোদ্ধা কোটা বা যে বিষয়টা। তো এই প্রসঙ্গে আপনার কি মনে হয়, মানে আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, যার আপনার বাবা শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, এই ব্যাপারটাতে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, ধন্যবাদ, ভালো একটা প্রশ্ন করেছেন। প্রথমে আমি বলতে চাই যে একটু সংশোধনী বলতে পারেন। সেটা হচ্ছে আমি বস্তুতপক্ষে মুক্তিযোদ্ধা পরিচয়টা ওভাবে বলতে চাই না, বা এটা বলার ইচ্ছাও মন থেকে আসে না।
যেমন আমার পরিচয় দিতে গিয়ে আপনি আমার পরিচয় দিতে বলেছেন, আমি কথাটা বলি নাই, আপনি বললেন যে আমি মুক্তিযোদ্ধার সন্তান। তো ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের যে প্রকারের কার্যক্রম বাংলাদেশে ঘটে গেছে গত অনেকগুলো বছর ধরে, যার ফলে এই পরিচয়টা মনে হয় না দেওয়াটাই ভালো। আমরা সবাই বাংলাদেশি এখন, আমরা না মুক্তিযোদ্ধার সন্তান না অমুক্তিযোদ্ধার সন্তান। ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধ সময়কালীন যারাই বেঁচে ছিলেন, আমরা তো তখন শিশু ছিলাম, যারা বেঁচে ছিলেন প্রত্যেকটা মানুষই প্রকারান্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, একমাত্র কিছু অন্য ধ্যান ধারণার লোক ছাড়া। সেটা যাই হোক, এটা নিয়ে মানুষ অনেক কথা বলে, অনেক রকমের কথা হয়েছে, হচ্ছে এবং হবেও। এখন যে প্রসঙ্গ নিয়ে আপনি প্রশ্ন করেছেন যে কোটা নিয়ে, ইনফ্যাক্ট আমার দৃষ্টিভঙ্গি যেটা, আমার যে নিজস্ব বিচার বিশ্লেষণ, সেটাতে মনে হয় যে ইনফ্যাক্ট কোটার বিষয়টা হচ্ছে জাস্ট একটা মাত্র মানে টিপ অফ দ্য আইসবার্গ বলা যায়। এর ভিতরে কিন্তু একটা বিশাল আইসবার্গ তৈরি হয়ে আছে। তো দেখেন, কোটা নিয়ে যে কথাগুলো ছাত্রছাত্রীরা বলছে বা আন্দোলন করে এসছে, ছাত্রছাত্রীরাও জানে যে দেশে দুর্নীতি একটা চরম পর্যায়ে চলে গেছে, সে দেশে কোটা থাকুক বা না থাকুক এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আসলে কোটা না থাকলে, ধরেন এখন যেটা শুনলাম যে সরকার কোটা বোধহয় করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধা কোটা এখন নেই। কিন্তু এইটাতে কি আসলে মানে মূল চাওয়াটা পূরণ হবে? তারপরও কি মেধার ভিত্তিতে হবে? যেখানে দুর্নীতি হচ্ছে নিয়োগে, স্বজনপ্রীতি হচ্ছে, সেখানে আমরা কিভাবে আশা করি যে এটা কোটা উঠলেই আমরা স্বর্গরাজ্য পেয়ে যাব এবং আমরা মেধার ভিত্তিতে চলে আসবো? এটা ছাত্ররাও জানে, যারা আন্দোলন করছে তারাও জানে খুব ভালো করে। কিন্তু আমার মনে হয় এর পিছনে একটা বড় ধরনের বিষয় এর পিছনে লুকিয়ে আছে। সেটা হচ্ছে দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের একটা মানে ক্ষোভ। আরেকটা বড় জিনিস হচ্ছে যে এখন কথা হচ্ছে যে তরুণরা কেন আসলে এখানে। আমার যেটা মনে হয়, একটা তরুণদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওরা আসলে ওদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। ওরা কোনো মানে একটা যে স্বপ্নের দিকে যাবে, একটা স্বপ্ন দেখানো, যেমন এক সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে একটা বড় ছিল যে বাংলাদেশের প্রতিটা মানুষ একটা স্বপ্ন দেখছে যে একটা স্বাধীন দেশ হবে, আমরা সেই দেশের নাগরিক হব। এটার একটা এই যে স্বপ্নের পিছনে মানুষ যখন কাজ করে তখন সেটা হয় অন্য ডাইমেনশনের। তো এখন আসলে একটা স্বপ্নহীন অবস্থানে আছি আমরা এখানে। আমরা যেমন আমাদের পরবর্তী জেনারেশনদেরকে কোনো স্বপ্ন দেখাতে পারছি না, ওদেরকে কোনো ভবিষ্যৎ দেখাতে পারছি না, ওরাও দেখতে পাচ্ছে না। এখন যেটা হচ্ছে যে বর্তমানে যে এই সময়ে আপনার আইটি থেকে শুরু করে এই টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাভেলেবল হয়ে গেছে, ওরা তো বিশ্বজগৎ সম্পর্কে দেখতে পাচ্ছে, ওরা বুঝতে পারছে, ওরা এটাও বুঝতে পারছে যে ওদের অবস্থানটা আসলে কোথায়। যার ফলে ওরা যখন দেখে যে ওরা স্বপ্নহীন একটা জাতি হিসেবে তৈরি হচ্ছে, তখন ওদের ভিতরে সেই ক্ষোভটা, সেই চাড়া দিয়ে ওঠে। এবং আমি মনে করি ওইটা একটা বড় কারণ যেটাতে ওরা স্বপ্ন দেখতে চায়, ওরা নিজেদেরকে একটা উন্নত জাতির অংশ হিসেবে দেখতে চায়। তারা এরকম একটা বিপর্যস্ত, একটা পর্যুদস্ত জাতির ভবিষ্যৎবিহীন একটা জাতির অংশ হিসেবে তারা নিজেদেরকে ভাবতে চায় না এখন আর। আসলে এই কোটা একটা ছোট্ট ইস্যু, কিন্তু এর পিছনে একটা বিশাল ওদের সাইকোলজিক্যাল একটা ব্যাকগ্রাউন্ডে একটা বড় ধরনের রিপারকেশন
রয়েছে বলে আমার বিশ্বাস। আপনি যেটা বলছেন একদম সেটাকে বলা যায় যে আমি সেটার একদম 100% একটা রিয়েলিস্টিক প্রুফ পেয়েছি। আপনি হয়তো জানেন যে কয়েকদিন আগে গত সপ্তাহে অ্যাডিলেইডেই মানে অস্ট্রেলিয়ার এই সাউথ অস্ট্রেলিয়াতে অ্যাডিলেইড শহরে এখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছাত্র, গৃহবধূ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রবাসী যারা আছে মানে মাইগ্র্যান্ট সবাই রাস্তায় নেমে এসেছিলেন। তারা অনেকেই এই শহরের যে কেন্দ্র সেখানে জড়ো হয়েছিলেন, জমায়েত করেছেন, মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন বাংলাদেশের এই যে একটা দুরবস্থা চলছে, যে কোটা সংস্কার থেকে শুরু করে বলা যায় যে মানে সরকারের যে পদক্ষেপগুলো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। এবং স্টুডেন্টদের সাথে সংহতি প্রকাশ করে এখানে মানুষজন এসছেন, তারা লম্বা মিছিল করেছেন। আমি নিজেও গিয়ে অবাক হয়ে গেছি, আমি আশাই করি নাই যে এতজন বাংলাদেশি প্রবাসীকে আমি এখানে দেখতে পাবো। বিশেষ করে প্রবাস জীবনে আপনারা জানেন যে এখানে মানুষের হচ্ছে একদম বাধা সময়, আমাদের প্রত্যেকটা মুহূর্ত এখানে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আমাদের কাজ থাকে, আমাদের পড়াশোনা থাকে, আমাদের ইউনিভার্সিটি থাকে, স্টুডেন্টদের কাজ থাকে, পার্ট টাইম কাজ থাকে, তার মধ্যে থেকেও বৃষ্টির মধ্যে অনেক মানুষের জমায়েত হয়েছিল। তো যাক সেটা কথা না। তো আমি যখন অনেককে জিজ্ঞেস করছিলাম যে তারা এখানে কেন এসছেন বা তারা আসলে কি আশা করছেন, তার মধ্যে একজন স্টুডেন্ট, সে জাস্ট 2 সপ্তাহ হলো বাংলাদেশ থেকে এসেছে এবং সে এই কথাটা বলেছিল। তখন আমার কাছে জিনিসটা খুবই মানে আমার মানে মর্মে যেটা লাগলো আর কি, যে কোটার কথা বলছে, কোটা তুলে দিলেই বা কী হবে, আপনি যেটা বলছিলেন কোটা তুলে দিলেই বা কী হবে। সেখানে ওই ছেলেটা তার নিজের অভিজ্ঞতা থেকে বলছিল যে সে আসার আগে সে চাকরির চেষ্টা করেছে, তারপর সে আর্মিতে অ্যাপ্লাই করেছে এবং আর্মিতে সে আইএসএসবি বলে একটা টেস্ট থাকে, যেটা জানেন বোধহয় 4 দিনের টেস্ট থাকে। সেই আইএসএসবিতে সে দেখেছে যে তাদের যে কয়জন মিলে আইএসএসবি পার্টিসিপেট করছে তার মধ্যে একজন যে কিনা খুবই পোর পারফর্মার, সে মূলত আসলে পার্টিসিপেটই করছে না, কারণ সে 100% জানে যে তাকে আইএসপি এটা জাস্ট একটা আই ওয়াশ, তাকেই পরে নেওয়া হলো। আর সেই স্টুডেন্ট সে বলল যে আমি হয়তো ওইরকম কম্পিটেন্ট না, বাট অ্যাটলিস্ট আমি তার চাইতে কম্পিটেন্ট, কিন্তু তাকে নেওয়া হলো, আমাকে নেওয়া হলো না। কারণটা হচ্ছে এই, তার ফাদার আর্মির একজন বড় কর্মকর্তা। তো এই ব্যাপারটাই মানে এখন ওই আর্মিতে কিন্তু কোনো কোটা নাই, আমার জানা মতে আর্মিতে কোনো কোটা নাই। ওইখানে আইএসএসবি এবং যে রিটেন টেস্ট এগুলোর মাধ্যমে যেতে হয়। তেমনি অনেক বেসরকারি অফিসে, অনেক সরকারি চাকরিতে যে কিন্তু বিসিএস এ কোটার ব্যাপারটা আছে, কিন্তু অনেক সরকারি চাকরি আছে যেখানে কিন্তু কোটার ব্যাপারটা সেভাবে করে নাই। কিন্তু তারপর সেখানে আসলে কারা ঢুকছে, যারা ঢুকছে যারা কি মেধাবী তারাই কি ঢুকছে, নাকি যাদের কানেকশন আছে, যাদের টাকা পয়সা আছে, বা যাদের মানে ক্ষমতাসীনদের সাথে সোজা কথা উঠা বসা আছে, যাই হোক এই আর কি ব্যাপারটা। না, ঠিকই বলেছেন। এখন যেটা হচ্ছে যে আমার মনে হয় আজকের অবস্থানে আমরা যদি চিন্তা করি, এখন মানে দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে গেছে, অভিভাবকরা নেমে গেছে, শিক্ষকরা নেমে গেছে। এর মানে কিন্তু আসলে আমার যেটা মনে হচ্ছে যে সবাই একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা শুধুমাত্র যে সরকার পরিবর্তন তা না, কিন্তু সেই পরিবর্তনটা হচ্ছে একটা সামাজিক পরিবর্তন, একটা সামাজিক বিপ্লব দরকার আমাদের দেশের জন্য। আমাদের দেশের সত্যিকার অর্থেই এটাকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ার জন্য এই জিনিসটা হচ্ছে খুব দরকার। মানে আপনার ভাষাতে যদি বলি মানে স্ট্রাকচারাল চেঞ্জ দরকার একটা। হ্যাঁ, স্ট্রাকচারাল চেঞ্জ দরকার। আসলে নীতি নৈতিকতার দিক থেকে আমরা আসলে অনেক অনেক দূর আগায় আসতে হবে আমাদেরকে। আমরা অনেক পিছনে আছি। আমাদের হয়তো অনেক অনেক উন্নতি হয়েছে। আমরা যদি 1971 থেকে চিন্তা করি, 1971 সালে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে ডেফিনেটলি অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে। তো যেটা আমরা সবচেয়ে বড় দৈন্যতায় ভুগতেছি সেটা হচ্ছে যে আমাদের নৈতিকতা, মূল্যবোধ এবং সহমর্মিতা, এই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলতেছি আমাদের জাতিগত ইয়ে থেকে। সবাই যার যার স্বার্থ নিয়ে মনে হয় যে একদমই ব্যস্ত, আরেকজনের দিকে তাকানোর মতো কোনো তার সুযোগ বা সেই সুযোগগুলো নাই। এই যে ধরেন আমরা আজকে প্রবাসে হয়তো আমরা সেই রকম আমাদের মানে সুযোগ ছিল বলে আমরা এসছি। আমাদের আসার পিছনে কিন্তু ওই ধরনের দুই একটা নিয়ামক কাজ করে গেছে।
যার ফলে আমরা আমাদের জীবনের একটা বড় অংশ ফেলে রেখে আমরা এখানে চলে আসছি শুধুমাত্র ওই অবস্থানে নিজেদেরকে দেখতে আমরা কষ্ট পাচ্ছিলাম, দেখতে আমাদের খুব ইয়ে হচ্ছিল, মানে নিজের সাথে যুদ্ধ করতে হচ্ছিল সারাক্ষণ, যে আমরা কি নিজেকে এই অবস্থানে দেখব না এর থেকে আমরা বেরিয়ে যাব। এখানে আমরা এসে আমরা অনেক অনেক কষ্টের মাধ্যমে আজকের এই পর্যায়ে আসছি। আমাদের সেই প্রথম দিকের সেই যুদ্ধগুলো এখানে এসে আবার নতুন করে জীবন তৈরি করা, সাপ লুডো খেলার মতো আর কি, যে সাপ লুডো খেলায় এভাবে করে উঠতে 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 একটা পর্যায়ে অনেকখানি উপরে উঠবেন, তারপর সাপের মুখে পড়বেন, আবার এসে সেই গোড়া থেকে শুরু করা। যেমন লিটন ভাই বাংলাদেশে উনি যেটা তো বলেছি অলরেডি, স্থপতি ছিলেন, ওনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ছিল এবং উনি বড় বড় রাষ্ট্রের এবং বেসরকারি পর্যায়ে অনেকগুলো বড় বড় প্রজেক্টে উনি কাজ করেছেন। কিন্তু এইখানে এসে কিন্তু আবার ওনাকে একদম গোড়া থেকে আবার শুরু করতে হয়েছে, তাও যেটা ওনার ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে উনি উনি ওনার মানে ওনার প্যাশন যেটা, সেই ইন্ডাস্ট্রি বা সেই সেক্টরে কিন্তু না, পুরোই ভিন্ন সেক্টরে শুরু করতে হয়েছে। আমার ক্ষেত্রেও তাই। এটা প্রতিটা, বলতে গেলে প্রায় প্রতিটা প্রবাসীরই এটা, প্রতিটা মাইগ্রেন্ট, প্রতিটা অভিবাসীরই এটা হচ্ছে কথা, যে বাংলাদেশে আমরা যে যে লেভেলেই থাকি না কেন, যখন অন্য কোনো একটা বিশেষ করে উন্নত দেশে আমরা এরকম অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, যখন যাই, আবার সেই সাপ লুডো খেলা, মানে বিদেশ যাওয়ার অভিবাসন প্রক্রিয়াটাই হচ্ছে সেই আবার সাপ লুডো, সাপের মুখে গিয়ে পড়া, আবার নিচে নেমে আসা, আবার তারপরে উঠে আসা। তবে এখানে কথা আছে যে সেই উঠে আসাটা যদি কেউ পরিশ্রমী হয়, কেউ সৎ হয়, ইচ্ছা থাকে, তাহলে সেটা কিন্তু এখানে অনেক সহজ। যেটা বলছিলাম যে বাংলাদেশে যে কারণে অনেকেই বাংলাদেশ থেকে আমরা এখানে আসার কথা চিন্তা করি, বাংলাদেশে কিন্তু জিনিসটা অত সহজ না। ওইখানে সাপের সংখ্যা, আমরা বিদেশে এসে দেশের কথা যখন এভাবে বলি, এটা বলতেও আসলে খারাপ লাগে। আপনাদের মধ্যে অনেকেই দেখছেন, অনেকেরই হয়তো ভালো লাগবে না আসলে, কারণ আপনারা হয়তো ভাববেন যে দেশ থেকে পালিয়ে গিয়ে বা অন্য দেশে প্রবাসী হয়ে এখন দেশ নিয়ে সমালোচনা করতে করতে তো ভালোই লাগে নিশ্চয়ই আপনাদের। তো যাই হোক, মানে আমাদের উপলব্ধি যেটা একটুখানি বলা, যে দেশে যেটা যতটা সহজ এখানে তার চাইতে অনেক বেশি, দেশে যতটা কঠিন এখানে তার চাইতে অনেক সহজ যদি কেউ পরিশ্রমী হয়। কারণ এখানে সেই কোটার ব্যাপারটা নাই, এখানে স্বজনপ্রীতি, দুর্নীতির কোনো ব্যাপার নাই। এখানে পুরোপুরি মেধা, যোগ্যতা, পরিশ্রম, এই তিনটা দিয়েই উপরে উঠতে হয়। বাংলাদেশে অনেক মেধাবী আছেন, পরিশ্রমী আছেন, যারা পদে পদে সেই সাপ লুডুর সাপের পাল্লায় পড়ে বারবার নিচে পড়ে যাচ্ছেন। সেটাই হয়তো একটা কারণ, যেটা আপনি বলছিলেন এখনকার একটা পরিস্থিতি। হ্যাঁ, আসলে এটাই এখন ইনফ্যাক্ট যদিও কোটা নিয়ে আন্দোলনটা শুরু, কিন্তু আন্দোলনটার মূল যে ভাইব, মূল যে জায়গাটা, এখন কিন্তু তারা ওইরকম একটা কথা বলছে, এই জায়গাটা দেখেন, এখন কিন্তু জিনিসটা পরিবর্তন হয়ে আসল ডিরেকশনে যাচ্ছে। অর্থাৎ তারা চায় না যে এইরকম একটা বৈষম্যমূলক অবস্থান থাকুক, যেটাতে কিছু লোক সুবিধা পাবে, বাকি লোকগুলো সুবিধা বঞ্চিত হয়ে যাবে। আজকে আপনার সাথে আমার পরিচয় আছে তাই বলে আমি একটা জায়গায় অ্যাক্সেস পেলাম, আর যার পরিচয় নাই সে পাবে না। এটা আসলে আমাদের এই মানে একটা উন্নত জাতি হিসেবে যদি আমরা নিজেদেরকে বলতে চাই, তাহলে এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। তো দেখেন, এখন আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এখানে রাজনৈতিক দলগুলো কি আছে না আছে সেটা আমি জানি না, কারণ আমি দেশে নাই। তবে আমি যতটুকু জানছি, যতটুকু দেখতে পাচ্ছি, যে সাধারণ মানুষ, পেশাজীবী, শিক্ষক, তারপর অভিভাবক, শ্রমজীবী মানুষ, এরা সবাই একাত্মতা ঘোষণা করছে। তার মানে সবাই চাচ্ছে যে একটা আসলে সামাজিকভাবে একটা বিপ্লব ঘটুক, একটা পরিবর্তন আসুক, যেটাতে মানুষের এই যে অনেক দিনের জমে থাকা কষ্টগুলো, ক্ষোভগুলো, তারা একটা সমাধান দেখে, একটা স্বপ্নের দিকে আগাতে পারে, একটা ভবিষ্যতের দিকে আগাতে পারে। এখন মেধাহীন একটা জাতিতে পরিণত হওয়া তো মোটেই সুখের কিছু না, মোটেই মানে সুখকর বিষয় না। আমি যেহেতু অস্ট্রেলিয়ায় আছি,
আমি আমার এই ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ার ভিসা এবং অস্ট্রেলিয়ার স্টুডেন্টদের ব্যাপারে বেশ কিছু কয়েকটা ভিডিও আছে। তো আমার সাথে অনেক স্টুডেন্ট যারা মেসেজে আমার সাথে যোগাযোগ করেছেন, কথা বলতে চেয়েছেন অস্ট্রেলিয়াতে তারা কিভাবে আবেদন করবেন। প্লাস আমি যে পরিমাণ এখন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা জোয়ার আমি দেখি অস্ট্রেলিয়াতে, এত বেশি মানে এই সময়টাতে, এটাও ঠিক যে এই সময়ে বাংলাদেশে তরুণ প্রজন্মের মানে টোটাল বাংলাদেশের পপুলেশনের মধ্যে ডেমোগ্রাফিক যে পোর্শনটা, এই স্টুডেন্ট যারা এইচএসসি পাস করেছে বা জীবনের এই যে ক্রান্তির সময়টা, এইটাতে অনেক বেশি স্টুডেন্ট এখন, অনেক বেশি মানুষ এখন, মানে পপুলেশনের পোর্শনটা অনেক বেশি, এটাও একটা কারণ। কিন্তু তারপর আমি যেটা দেখি যে অতীতের যে কোনো সময়ের চাইতে মানুষের মধ্যে বিদেশে আসার, বিশেষ করে উন্নত বিশ্বে অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, এইসব দেশে যে কোনোভাবে হোক আসার যে একটা মানে একটা মরিয়া ব্যাপার, আমি যেটা বলবো যে এখন আমি একটা মরিয়া ভাব দেখি মানুষের মধ্যে, যে যেভাবেই হোক দেশ থেকে যেতে হবে, যেভাবেই হোক অন্য দেশে যেতে হবে। সেটা হতে পারে স্টুডেন্ট ভিসায়, যারা ওই স্টেজে আছে লাইফের তারা চাচ্ছে স্টুডেন্ট ভিসায়। তো আমি দেখি যে মানে এখন কেউ যেন আর ঠিক বাংলাদেশে কিছু, যেটা বললেন যে মানে তার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না, তার সামনে কোনো স্বপ্ন নাই যে তাকে নিয়ে সে স্বপ্নটার দিকে সে এগোবে তার লাইফে, সেভাবে তার জীবনটাকে যাপন করবে, সেভাবে তার লাইফটাকে সাজাবে, সেই লক্ষ্য বা সেই স্বপ্নটা যেন আর কারোর মধ্যে নাই, বা তারা বাংলাদেশে আর খুঁজে পাচ্ছে না, যে কারণেই তারা বিদেশে পাড়ি জমাতে চাচ্ছে এবং পাড়ি জমাচ্ছেও, যেটা আমি দেখি আর কি। আমাদের অবস্থান থেকে অন্তত আমাদের অনুভূতি এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা এটুকুই ভাবতে পারি যে আসলে আমাদের তরুণ প্রজন্মের মাঝে একটা স্বপ্নহীনতা কাজ করছে। তো যাক দর্শক, মানে আমার ইচ্ছা ছিল যে এখানকার বাংলাদেশিরা যারা অনেকদিন থেকে অস্ট্রেলিয়া আছেন বা নতুন এসছেন, তারা সবাই বাংলাদেশের, একটা কথা এখন ইন্টারনেটে একটা কথা দেখা যায় যে অল আইস অন ঢাকা, যেটা কিছুদিন আগে প্যালেস্টাইনের অল আইস অন রাফা বলা হচ্ছিল, অল আইস অন বাংলাদেশ বলতে পারেন। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, বাংলাদেশ থেকে দূরে আছি, আমাদের অল আইস অন বাংলাদেশ, আমাদের চোখ এবং আমাদের অন্তর পুরোটাই বাংলাদেশ ঘিরে, খোঁজ খবর রাখছি, বোঝার চেষ্টা করছি। তো সেই বিষয়টাই মানে এখানকার গভীরতাটা, মানে এখানে বাংলাদেশি যারা আছেন তাদের সেই অনুভূতির গভীরতাটা এবং তারা কে কী ভাবছেন সেটাই আসলে জানার চেষ্টা ছিল আমার। তো সেই প্রসঙ্গে আজকে লিটন ভাই, উনি অনেক দিন থেকে অস্ট্রেলিয়াতে আছেন, তো ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বললাম, ওনার উপলব্ধির বিষয়টা জানতে পারলাম। তো নট নেসেসারিলি যে ওনার সাথে সবাই একমত হবেন বা সবাই দ্বিমত হবেন, এখানে একমত দ্বিমত হওয়ার সব রকমের সুযোগই আছে, কিন্তু যেটা বলবো যে দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মানুষ, এবং আমরা যতটা আমাদের এই ভিন্ন মতগুলো সহ আমরা যতটা একসাথে থাকতে পারবো, একসাথে এক হয়ে কাজ করতে পারবো, ততই সেটা আমাদের জন্য এবং আমার দেশের জন্য ভালো। আর যতই আমরা বিভিন্নভাবে ভাগ হব, ততই সেটা আমাদের জন্য খারাপ। তো আজকে এই ছিল দর্শক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।